দেবে না। ঠিক আছে, সূত্রটা অ্যাপ্লাই করলেও আগে বলে দিতে হবে কোন টার্মটাকে বা কোন জিনিসটাকে কি বলে। আর কাটাকুটি বা ক্যালকুলেশন করার যে ব্যাপারটা, মানে হয়তো কথাতেই বললাম যে 24 × 3/6 এরকম কিছু একটা আছে, তো আমরা এগুলোকে সাধারণত কি করি, কেটে দিয়ে এরকম ভাবে দিয়ে করি। এটা আমি বলছিও না যে এটা ভুল, তবে আমার যেটা মনে হয় বা ডেসক্রিপটিভে করার ক্ষেত্রে পুরোটা ফ্রেশ করে রাখা উচিত। তাই এরকম ভাবে কেটে দেওয়া উচিত নয়, মানে 24 × 3/6 তোমার যদি এর থেকে বেশি জটিল হয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম, মানে বুঝতে পারছি 320 × 72 মানে 12 উত্তর হবে, তুমি এখানে ডিরেক্ট 12ই বসিয়ে দাও। বা এর থেকে যদি জটিল হয় তাহলে রাতে গিয়ে অন্য জায়গায় গিয়ে ক্যালকুলেশন করে সমান বসাও, কিন্তু এই ডিজিট গুলোকে কেটে দেওয়া দরকার নেই। ঠিক আছে, কারণ কোথায় কত ছিল না ছিল এই কাটাকুটি হলে এই ডিজিট গুলোকে বোঝা যায় না। সেই কারণে এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবে, রেখে করবে। তো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে আজকে দেখাচ্ছি, কারণ এখানে সূত্র প্রয়োগের ব্যাপারটা আছে, তাই কতটুকু কিভাবে কি লিখে করবে সেই জন্য বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে, দেখো যে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। এটা আছে অঙ্ক, তো আমরা সবাই জানি যে I সমান PTR/100। এবার সেই বলে না, কথা নেই বার্তা নেই, I সমান PTR/100 লিখে দেবে, সেটা ডেসক্রিপটিভের অঙ্ক নয়। অর্থাৎ তুমি আগে বলে দাও, যেটুকু এরকম করে বলতে পারো যে জানি আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে P টাকার T বছরের সুদ I = PTR/100। ঠিক আছে, এটা হলো তোমার সূত্র, বা এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে রাখতে পারো, যেটা সূত্র তুমি প্রতিষ্ঠা করলে বা সূত্র বললে যে কোনটা কোন টার্ম। আর শুধুই মানে I সমান PTR/100 লিখেই শুরু করে দিও না। আর আরো একটা জিনিস যেটা আছে, সেটা আগেকার দিনে করা হতো, এই সমস্ত অঙ্কগুলোকে ইউনিটারি মেথডে করা হতো। ঠিক আছে, ইউনিটারি মেথডে মানে ঐকিক নিয়মে করে, সেটাও যারা করবে অসুবিধা নাই, সেরকমও করতে পারো। কিন্তু একটু জটিল দিলে পরে ইউনিটারি মেথডে করাটা একটু মুশকিল হয়ে যায়, সেই কারণে সূত্র ধরেই করো, সব অঙ্ক হয়ে যাবে সহজ। তাহলে কি আছে যে 5% সরল সুদের হারে, তাই তো, তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে সুদের হার, যেটা যেমন আছে লিখো, সুদের হার R হচ্ছে 5% 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত, মানে সময়টা সবসময় কিসে করতে হবে আমাদেরকে, বছরে কাউন্ট করতে হবে। তাহলে 2003 সাল আগে দেখে নিতে হবে, 3 সাল যেটা সেটা সাধারণ বছর নাকি লিপ ইয়ার। সাধারণ বছর, তাই ফেব্রুয়ারি মাস 28 দিনেই হবে। তাহলে 1 জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, প্লাস ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, প্লাস মার্চ মাস হচ্ছে 31 দিনে, এপ্রিল মাস হচ্ছে 30, মে মাস হচ্ছে 31, জুন মাস হচ্ছে 30, জুলাই মাস হচ্ছে 31। এবার এখানে যেটা দেওয়া আছে লাস্ট 8 আগস্ট পর্যন্ত। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, 1 তারিখ থেকে 2 তারিখ যদি আমি বলি, তার মানে কতদিন হচ্ছে, একদিন হচ্ছে, তাই তো। 1 তারিখ থেকে 2 তারিখ 24 ঘন্টা একদিন হলো, মানে একদিন হলো। তাহলে তোমাকে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট বলেছে, তাহলে এর মাঝে কি হবে, একটা দিন মাইনাস হবে, একটা দিন কম পাবে তুমি। সেই কারণের জন্য কি করতে হবে, ওটাকে 7 ধরতে হবে। তাহলে যোগ করে দেখে নাও যে কতদিন হচ্ছে এটাকে যোগ করলে। আর 19 থাকছে এদিকে, 3 আর 4 আর 3 7 আর 3 10 আর 3 13, 16, 18 আর 21, মানে হচ্ছে 219। তো 219/365 বছর, যতদিন বলবে, দিন থেকে বছরে নিয়ে যেতে গেলে 365 ভাগ করবে, মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর যখনই 365-কে দেখিবে 73-কে স্মরণ করিবে, কারণ একটা মাত্রই সংখ্যা যেটা 5 বা মানে 73, মানে 365 মানে 5 দিয়ে, আর 5-এর যেটা গুণিত কি হবে সেটা হচ্ছে 73, তো 73 দিয়ে যাবে। তো 73 দিয়ে উপরেরটা কি হচ্ছে 3, নিচে হচ্ছে 5। আমি এটাকেই বলছি যে এরকম করে 219, 365 কেটে দেওয়া দরকার নেই, এভাবেই থাকলো, হয়ে গেল। তাহলে আমাদের আর পেয়ে গেছি, টি পেয়ে গেছি,
তারপরে হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে 5,000 টাকা। 5,000 টাকা যেটা সেটা হচ্ছে আসল, তাই তো? তাহলে আসল পি সমান হচ্ছে 5,000। এবারে যে আমরা 1 নম্বর সূত্র প্রতিষ্ঠা করে রেখেছি আই সমান পিটিআর, সেখান থেকে আমরা তাহলে লিখবো যে 1 থেকে পাই সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই, আমরা সূত্র ওখানে 1 থেকে বলেই দিয়েছি, সেই কারণে আবার সূত্র লেখা দরকার নেই। পি এর জায়গাতে হচ্ছে 5,000 5,000 গুণিত টি হচ্ছে 3/5, আর আর মানে কত? আর মানে হচ্ছে 5%। তো এই বাই দিয়ে কি করব, দাগ দিয়ে যেটা ফ্র্যাকশন থাকবে ভগ্নাংশ সেই তারই নিচে লিখবো 3/5, মানে 3 এর নিচেই 5টাকে লিখে দিলাম। এটা একটা সমীকরণ, সমীকরণে কি করতে হয়, এরকম করে পাশে টাকা দিতে হয় না, লিখতে হয় না, কারণ এটা হচ্ছে একটা ইকুয়েশন এখন, সেজন্য এখন টাকা লিখছি না আমরা। তাহলে 100 দুটো শূন্য কেটে গেলে 5 5 কেটে যাচ্ছে, তাই তো? 5 5 কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে হচ্ছে 150। 150 আমি বলছি এটাই, ওই কেটে কেটে দেখানো দরকার নেই, 150। তাহলে আমাদের অঙ্কে কি জানতে চেয়েছে, যে 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। তাহলে অতএব সুদের পরিমাণ 150 টাকা এবং সুদ আসল 5,000 যোগ 150 টাকা সমান 5,150 টাকা। আশা করি কারো কোনো আপত্তি নেই। এমনিতে তো অঙ্ক বাড়বে, এই অঙ্কগুলো সহজই, তো ডেসক্রিপটিভ প্যাটার্নটা শুধু দেখে নেওয়া কিভাবে করতে হবে, এবার বাকি যা যে 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 অঙ্কই থাকবে সব ওই একই, আর কোনো অসুবিধা হবে না। দাদা, কিছু পরিমাণ টাকার একই শতকরা সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার কত? দেখো, এই স্ববৃদ্ধিমূল এই কথাটার মানে কি, স্ববৃদ্ধিমূল মানে এখানে সুদ প্লাস আসল, তাই তো? সুদ আর আসল দুটো ভরা আছে। এবার এটাকে দুভাবে করতে পারো। 1 নম্বর তো হচ্ছে তুমি আসল ধরে নিতে পারো, আসলকে যদি এক্স ধরে নাও তাহলে সুদ কি হবে, 496 বিয়োগ এক্স, সেইভাবেও করতে পারো। কিন্তু এখানে ওইভাবে করা দরকার নেই, ওইভাবে বেশি জটিল মানে জটিলতা আসবে। আমরা সরল সুদের ক্ষেত্রে তো এইটুকু জানি যে যত টাকা আমি রাখবো, যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি, যদি আমাকে 6% হারে ইন্টারেস্ট দেয়, তাহলে 1 বছর পরে কি পাবো, 6 টাকা ইন্টারেস্ট পাবো। 2 বছর পরে কি 12 টাকা ইন্টারেস্ট পাবো। 3 বছরে 18 টাকা ইন্টারেস্ট পাবো। অর্থাৎ এই যে আসল 100 টাকা, সেটা সারা বছরই যতদিন ধরে থাকছে আসল কিন্তু কনস্ট্যান্ট থাকছে। মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল যেটা ক্যাপিটাল সেটা আমাদের কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। তাহলে এই যে 5 বছরে দেওয়া আছে 496, সরি 3 বছরে দেওয়া আছে 496 আর 5 বছরে দেওয়া আছে 560, এখান থেকে আমরা ডিফারেন্স করে যেটা পাবো সেটা কি পাবো, ইন্টারেস্ট পাবো, কারণ আসল আমাদের ধ্রুবক আছে। তাহলে সেই ক্ষেত্রে ওই একই জিনিসই একই মেথডে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100। 2 লাইন লিখতে অসুবিধা কোথায়? ঠিক আছে, 2 লাইন লিখে নিতে অসুবিধাটা কোথায়, যে আমি ডিরেক্ট অঙ্কতে ঢুকে যাবো এতদূর পর্যন্ত, অসুবিধা কি আছে? লিখে দেবে প্রথমে সূত্রটাকে, তারপরে দেখবে কিছু পরিমাণ একই শতকরা সরল সুদের। এবার আমরা দেখে নাও যে কি করব, যে 5 বছরে স্ববৃদ্ধিমূল মানে 5 বছরে 5 বছরে স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ যোগ আসল, সুদ প্লাস আসল। তাহলে 5 বছরে সুদ আসল কত হচ্ছে 560 টাকা। আর প্রথমে কি দেওয়া আছে, 3 বছরে 496 টাকা। 3 বছরে সুদ আসল 496 টাকা। আমরা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে তাহলে কি দাঁড়াচ্ছে, বিয়োগ করে আমাদের 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, মানে 2 বছরে সুদ আসল কিন্তু লিখবো না, কারণ কি বললাম যে
আসল যেটা সেটাতে কনস্ট্যান্ট থাকে একদম। তাহলে হচ্ছে বছরে 2 বছরের সুদ হবে। সুদ সমান 4 10 মানে হচ্ছে 64 টাকা। তো এখান থেকে ঐকিক নিয়ে বের করে নিচ্ছি যে 1 বছরের সুদ হচ্ছে 64/2 টাকা। আর 3 বছর বা 5 বছর যে কোনো একটা বের করলেই হবে। আমরা 3 বছরে বের করে নিচ্ছি যে 3 বছরের সুদ কত, মানে হচ্ছে 96 টাকা। তাহলে আমাদের 3 বছরে আমরা কি দেখেছি, 3 বছরের সুদ আসল 496, তাহলে 3 বছরের সুদ পেয়ে গেলাম 96, তাহলে এখান থেকে বাদ দিলে আসল পেয়ে যাব। তাহলে অতএব, বা এখানে লিখে দিচ্ছি একটু ইয়ে করে, যে যেহেতু 3 বছরের সুদ আসল 496 টাকা এবং সুদ 96 টাকা, সুতরাং আসল পি সমান হচ্ছে 496 বিয়োগ 96, মানে হচ্ছে 400 টাকা। তাহলে 3 বছরের আমরা বের করলাম, তাহলে 3 বছরের রেসপেক্টে কি করব, 3 বছর ধরেই করব। আসল পি মানে 400 টাকা বেরিয়ে গেল, সুদ আই মানে তাহলে কি হচ্ছে 96 টাকা, সময় টি মানে হচ্ছে 3 বছর। এবার আমরা প্রথমে ওই যে 1 নম্বর সমীকরণ দিয়ে করে রেখেছি, মানে আই সমান পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100, এ প্রথমে 1 নম্বর, ওই 1 থেকে ওখান থেকে বসিয়ে দেবো মানটাকে। তাহলে হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই আই ইন্টারেস্ট মানে কত 96, ইকুয়াল টু পি টি আর, পি মানে কত, পি মানে হচ্ছে 400, টি মানে কত 3, আটটাই আমাকে বের করতে হবে। বা এখানে আর একটা জায়গায় ধরি, ধরি সুদ নাই, ধরি তো আমরা সুদ করেই রেখেছি, মানে আর দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো, কারণ ওটা বের করবো বলে। সুদ আর জিজ্ঞাসা চিহ্ন, সুদ নয়, এটা সুদের হার লিখতে হবে। সরি সুদের হার জিজ্ঞাসা চিহ্ন। এখানে স্টেপ জাম্প করবে না কোনো কিছু, বা এরকম করে শূন্য শূন্য কাটিয়ে নেবে না, ঠিক আছে। বজ্রগুণ করে নাও, 3 4 12, মানে হচ্ছে 1208 সমান এদিকে হচ্ছে 9600, বা আর ইকুয়াল টু 9600 বাই হচ্ছে 1200। অর্থাৎ যে ক্যালকুলেশন যেটা দেখাবে ক্লিয়ার কাট দেখাবে, মানে সমানের উপরে উপরে কেটে যায় বলে এদিক থেকে কাটাকুটি করে দিচ্ছ তুমি, এরকম করবে না। তাহলে হচ্ছে আর সমান 8। তাহলে আমাদের দুটো উত্তর নিশ্চয়ই মানে জানতে চেয়েছে, যে একটা হচ্ছে আসল কত আর একটা হচ্ছে সুদের হার কত। তাহলে ওই টাকার পরিমাণ 400 টাকা, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। অতএব ওই টাকার পরিমাণ 400 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8 টাকা। এবার দেখো যে সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ এককালীন কত আছে, এটা 6 লাখ নাকি, 1 2 3 4 5, ছ হ্যাঁ, লাখ চলে। টাকা পেলেন। ওই টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাংক আমানত করতে চান যে প্রতি বছর সুদ বাবদ 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% 5% হয়, তবে কোথায় তিনি কত টাকা রেখেছিলেন। তার মানে এখানে তার দুটো অ্যামাউন্টকে 6 লাখ টাকা যেটা আছে, সেই 6 লাখ টাকাটাকে কি করা হচ্ছে, যে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে 6% দিচ্ছে, আর ব্যাংকে হচ্ছে 5%, দিয়ে দুটোর সুদ বাবদ তিনি বছরে 34,000 টাকা পাবেন।
তাহলে সেই একইভাবেই ধরি ধরি বা হচ্ছে আমরা জানি, ধরি না করে আমরা জানি যে 100 টাকার 1 বছরের সুদ R টাকা হলে P টাকার T বছরের সুদ I ইকুয়াল টু PTR/100। তাহলে কি দেওয়া আছে যে সুবীর বাবু চাকরি থেকে দেওয়া আছে, তিনি দুটো অ্যামাউন্ট, তাই তো, একটা পোস্ট অফিসে রাখবে, একটা ব্যাংকে রাখবে। তাহলে ধরি সুবীর বাবু পোস্ট অফিসে রাখেন X টাকা এবং ব্যাংকে রাখেন তাহলে X মাইনাস হয়ে যাবে, 6 লাখ থেকে 6 লাখ বিয়োগ X টাকা। তাহলে দুটো আমাকে করতে হবে, একবার পোস্ট অফিসের সুদ বের করতে হবে আর একবার হচ্ছে ব্যাংকের সুদ বের করতে হবে। তো দুই দিকে দুটো ছক করে নিতে পারে, একটা হচ্ছে পোস্ট অফিস আর একটা হচ্ছে ব্যাংক। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি মানে হচ্ছে X টাকা, সময় টি মানে কত হবে 1 বছর, কেন, তার কারণ বলেছে বছরে, তাই তো। এখানে কি বলা আছে যে সময় তিনি 1 বছরে সুদ বাবদ যেন 34,000 টাকা পান, তার মানে 1 বছর ধরা হচ্ছে। আর সুদের হার যেটা সেটা আছে পোস্ট অফিসে 6%। তাহলে এইদিকে হচ্ছে সুদ, এই যে সুদটাকে সেটাকে আমি I1 লিখছি, ঠিক আছে। I1 কি সমান কি হচ্ছে PTR/100, মানে X ইন্টু 1 ইন্টু 6 বাই হচ্ছে 100, মানে হচ্ছে 6x/100। ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে আসল পি মানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 লাখ বিয়োগ X টাকা, সময় টি মানে হচ্ছে 1 বছর, সুদের হার আর মানে হচ্ছে 5%। তাহলে এখানের সুদ I2 ইকুয়াল টু হচ্ছে 6 লাখ বিয়োগ X গুণিত 1 ইন্টু 5 বাই হচ্ছে 100। তো দেখো 5 গুণ করে দিলে কি হচ্ছে, 5 6 30, 30-এর পরে কটা শূন্য আছে, 5টা, টোটাল আছে 6টা শূন্য দিনের পরে, 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেল, বিয়োগ হচ্ছে 5x বাই হচ্ছে 100। হ্যাঁ, 4 তাহলে লাখ 2 লাখ শর্তে হবে। এই দুটোর সুদের যোগফল হবে 34,000, 6x/100 প্লাস 1 2 3 4 5 6 বিয়োগ 5x বাই 100 ইকুয়াল টু হচ্ছে 34,000। কি দরকার ব্যাংক পোস্ট অফিসে এত কম ইন্টারেস্টে টাকা রেখে, এর থেকে মিউচুয়াল ফান্ডে করে দিলে অনেক বেশি পাবে। 1 2 3 4 5 6, তাহলে যে এক্স যোগ 1 2 3 4 5 6, এই বারে বারে লিখতেই বিরক্ত। 34-এর পরে 3টে শূন্য, এদিকে আরো দুটো শূন্য অ্যাড হবে। বা কত হচ্ছে এক্স ইকুয়াল টু 4 লাখ। 4 লাখ। তাহলে এক্স ইকুয়াল টু 4 লাখ, তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স মানে আমরা কি ধরেছি পোস্ট অফিস, তাহলে আমাদের পোস্ট অফিসে রাখেন এত টাকা এবং ব্যাংকে রাখেন 6 লাখ থেকে 4 লাখ বিয়োগ করে দাও, যে 2 লাখ।
এই রসগোল্লা গুলো বসাতে বসাতেই বিরক্ত, এবার কোথাও যেন ভুল না হয়। ধরো কোনো একটা জায়গায় শেষের দিকে 2 লাখের জায়গায় হয়তো 20,000 হয়ে গেছে, পুরোটাই কেটে দেবে নাম্বার। মানে উত্তর ভুল মানে সব ভুল। দেখে না অঙ্কটা, যে রমেন বাবু মোট 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তিনটি ব্যাংকের সুদের পরিমাণ সমান হলে কোন ব্যাংকে কত টাকা রাখেন? ঠিক আছে, এখানে ওই আগেরটাই কিন্তু দুটো ছিল, ব্যাংক আর পোস্ট অফিস, এবার কিন্তু আবার তিনটে দিয়েছে, একটু জটিল হবে। যে তিনটা ব্যাংক, তিনটে ব্যাংকে তিনি রাখেন, একটা 4%, একটা 5%, একটা 6%, কিন্তু একটা ক্লু যেটা দেওয়া আছে, ওখানে বলা ছিল দুটি ব্যাংকের সুদ মিলে 34,000, আগের অঙ্কটার। এইখানে বলেছে প্রত্যেকটা ব্যাংকের যে টাকাটাই রাখুক, কারণ কম বেশি আছে, যেখানে 4% দিচ্ছে সেখানে একটা অ্যামাউন্ট বেশি রাখতে হবে, যেখানে 5% আছে তুলনামূলক কম রাখতে হবে, যেখানে 6% আছে তুলনামূলক কম রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এমন ভাবে টাকাটা রাখা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের সুদ একই। ঠিক আছে, বছরের শেষে সুদ একই। তো সেম সে একইভাবেই, যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে